বসলো পদ্মা সেতুর ৩৯তম স্প্যান, অপেক্ষা আর মাত্র দুটি। ডিসেম্বরে দেখা যাবে ৬.১৫ কিলোমিটারের পুরো সেতু। আমাদের সব সাকসেস হবে তখনই যখন আমরা ব্রিজটা ওপেন করতে পারব। স্বপ্ন পূরণের দোরগোড়ায় দক্ষিণাঞ্চলবাসী। পদ্মা সেতু হচ্ছে অনেকদিন স্বপ্নের পদ্মা সেতু, এটা তো বিশাল আমাদের পাওয়া। দক্ষিণাঞ্চলের উন্নয়নের সবচেয়ে বড় রূপকারের পথই হবে এই মাওয়ার ব্রিজটি। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন করা হলেও এখনো মেলেনি সারা। ৩ মাস পরে জানালেন বোন। চিঠি না পাওয়ার দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। মহামারীর মধ্যেই স্বাস্থ্যবিধি না মেনে ব্যাংকার্স পদোন্নতি পরীক্ষা। অংশ নিলেন ৪১,০০০ কর্মকর্তা। শত শত ব্রাঞ্চের মাধ্যমে ঝুঁকিতে পড়ার শঙ্কায় অন্যরাও। সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন বীর মুক্তিযোদ্ধা আলী জাকেরকে শেষ বিদায় জানালেন স্বজন সতীর্থরা। ৭১-এর শব্দ সৈনিককে আবেগঘন শ্রদ্ধা। আর্জেন্টিনার বেলাভিস্তায় কড়া নিরাপত্তায় বাবা মার পাশে সমাহিত ম্যারাডোনা। ছিলেন পরিবারের সদস্যরা। শেষ বিদায়ে ভক্তদের ভিড়। দ্রুত এগিয়ে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। দুপুর ১২টার দিকে ৩৯তম স্প্যান বসানোর মধ্য দিয়ে এখন দৃশ্যমান প্রায় ৬ কিলোমিটার সেতু। আর মাত্র দুটি স্প্যান বসলেই পুরো সেতুর জন্য অপেক্ষার পালা শেষ হবে। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। আগে থেকে মাওপাড়ে টানা ৯টি আর জাজিরা পাড়ে টানা ২৯টি স্প্যান বসানো আছে। সব মিলে দৃশ্যমান আছে ৩৮টি স্প্যান। বাকি যে ৩টি স্প্যান তার সবগুলোই মাঝ নদীতে দুই প্রান্তের মাঝে। তাই শুক্রবার সকাল ৯টায় মাওয়ার কুমারভোগ ইয়ার্ড থেকে ৩৯তম স্প্যানটি নিয়ে প্রায় ২ কিলোমিটার দূরের পিলারের দিকে রওনা দেয় ক্রেন তিয়ানিও। ৪০ মিনিটে পৌঁছে যায় ১০ ও ১১ নম্বর পিলারের কাছে। মাঝ নদীতে ভাসমান ক্রেনটি নোঙর করতে সময় লাগে আরও ১ ঘন্টার বেশি। দুই পাশে নৌযানগুলোকে সরিয়ে দিয়ে স্প্যানবাহী ক্রেনটির নিরাপত্তা নিশ্চিত করে সেনাবাহিনীর ৪টি স্পিডবোট। সব মিলে দুপুর ১২:৩০টার দিকে পিলারের উপর তুলে দেওয়া সম্ভব হয় ৩৯তম স্প্যান। আমরা যেই কষ্ট করে বাড়িতে বা দক্ষিণাঞ্চলে যাতায়াত করি, এই ব্রিজটা হয়ে গেলে আমাদের জন্য অনেক বড় উপকার হবে এবং দক্ষিণাঞ্চলের উন্নয়নের সবচেয়ে বড় রূপকারের পথই হবে এই মাওয়ার ব্রিজটি। আমাদের একটা ফুর্তির ব্যাপার, আনন্দের ব্যাপার। আমাদের যে পদ্মা সেতু হচ্ছে অনেকদিন স্বপ্নের পদ্মা সেতু, এটা তো বিশাল আমাদের পাওয়া। সাম্প্রতিক সময়ে কাজের অগ্রগতিতে সন্তুষ্ট প্রকল্প কর্তৃপক্ষ বলছে তাদের অপেক্ষা এখন সবগুলো স্প্যান বসিয়ে দেওয়ার। একটা স্প্যান বসা মানে আমরা একটু খুশি হই, অবশ্যই খুশি হই। তবে আমাদের খুশি হব যেন একটা মাইলস্টোন আমরা অর্জন করবো যখন ৪১টা বসে যাবে। আমাদের সব সাকসেস হবে তখনই যখন আমরা ব্রিজটা ওপেন করতে পারবো। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। স্প্যানটি বসানোর মধ্য দিয়ে মাওপাড় থেকে একটানা 10টি স্প্যানে দৃশ্যমান করা হয়েছে ১.৫ কিলোমিটার সেতু। চলতি মাসের মধ্যে 4টি স্প্যান বসানোর যে লক্ষ্য ছিল সেটি পূর্ণ হওয়ার পাশাপাশি দৃশ্যমান ৫,৮৫০ মিটার সেতু বলছে বাকি আছে আর মাত্র 2টি স্প্যান, যার একটি বসানো হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে, অন্যটি দ্বিতীয় সপ্তাহে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে আবেদন করা হলেও সরকারের পক্ষ থেকে কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তার বোন। তবে কোনো আবেদন এখনও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি বলে জানিয়ে মন্ত্রী বলেছেন আবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বেগম জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে বলে আবারও দাবি করেছে বিএনপি। আহমেদ সালেহিনের রিপোর্ট। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বেড়েছে 2 দফা। এরপর থেকেই তিনি গুলশানের নিজ বাড়িতেই রয়েছেন। তার শারীরিক অবস্থার কথা তুলে ধরে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার দাবিও জানিয়ে আসছে বিএনপি ও তার পরিবার। বেগম জিয়ার বোন সময় সংবাদকে জানান, শুধু দাবি নয়, লিখিতভাবেও বিদেশ নিতে আবেদন করার পরও সরকারের তরফ থেকে সাড়া মেলেনি। তিনি এও জানান, আগস্টের শেষে 2য় দফায় সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর সময় বিদেশ নেওয়ার কথা বলা হয়েছিল।
আমরা তো আবেদন করেছি, এখন পারমিশন তো হয় নাই। ফ্যামিলি থেকেও আবেদন করা হয়েছে বিদেশ যাওয়ার জন্য, তা এখনো তার কোনো রিপ্লাই আসেনি। দ্বিতীয়বার তার যখন আরো 6 মাস জামিন এক্সটেন্ড করলো তখনই করা হয়েছে। ওই সাথে বলা হয়েছিল যে তাকে আমরা বিদেশে পাঠাতে চাই। সে সময় আইনমন্ত্রী জানিয়েছিলেন বেগম জিয়ার পরিবারের আবেদনে বিদেশে নেওয়ার কোনো কথাই বলা হয়নি। বিএনপি নেত্রীর বোনের এমন দাবির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান এ বিষয়ে কোনো আবেদনই পাননি তারা। আমার কাছে আসেনি, পাঠিয়েছেন তুই পাঠিয়েছেন আমি জানি না, আমার কাছে সাধারণত ভাই আমাদের কাছে এসে দিয়ে যায়, মানে এইরকম মানে কিছু হলে কেউ আমার কাছে আসেনি, জানাইও না। কি যাবেন কি করবেন সেইটা দেখেছেন, আমরা ডিসিশন নিই। এদিকে আবারও বেগম জিয়াকে গৃহবন্দী করে রাখার অভিযোগ করেছেন বিএনপির নেতা। দুদক আইনজীবী বলছেন তিনি গৃহবন্দী নন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে গৃহবন্দী অবস্থায় আছেন। তিনি জামিন পান নাই, তার জামিন পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও তাকে জামিন দেওয়া হয় নাই। এখানে গৃহবন্দী হওয়ার কোনো প্রশ্নই আসে না, এবং আইনে যেসব টার্মস এন্ড কন্ডিশন দিয়েছে সে অনুযায়ী উনি বর্তমানে প্রশাসনিক আদেশে নিয়ন্ত্রণে আছেন। যদিও করোনা পরিস্থিতির মধ্যে বিদেশ নেওয়া নিয়ে মতবিরোধ রয়েছে দলের মধ্যেই। শীত আসলেই বাতাসে ভেসে বেড়ায় খেজুরের রস আর নতুন গুড়ের গন্ধ। গ্রাম বাংলার কুয়াশাচ্ছন্ন ভোরে রস আহরণে বেরিয়ে পড়েন গাছিরা। খেজুরের রস আহরণ থেকে গুড় তৈরি পর্যন্ত পুরোটা জানতে চোখ রাখুন সংবাদের শেষে। শ্রদ্ধা ভালোবাসায় বিদায় জানানো হলো সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন বীর মুক্তিযোদ্ধা আলী জাকেরকে। সকালে মুক্তিযুদ্ধ জাদুঘরে আলী জাকেরের মরদেহে শ্রদ্ধা জানান তার দীর্ঘদিনের সহযোদ্ধা, বন্ধু, স্বজন। এর আগে তাকে দেয়া হয় গার্ড অব অনার। বিকেলে বনানী কবরস্থানে দাফনের আগে হয় নামাজে জানাজা। বিউগলের করুণ এই সুর বীর মুক্তিযোদ্ধা আলী জাকেরের তরে। এক জীবনে এমন বৈচিত্র্যময় গুণ ধারণ করতে পারেন কজন? যিনি পারেন তিনিই তো আলী জাকের, যিনি শুধু এপার বাংলা নয় ওপার বাংলাতেও বাংলা নাটককে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ডাক নাম ধরে বলছি ও কোথায়, ও কোথায়। আমি অবাক হয়েছি যে আমি জানি যে আমি ওর পাশে সারাক্ষণ আছি, তো যে আমার উপর এতটা নির্ভরশীল সেটা আমি বুঝতে পারিনি। শেষ মুহূর্তে তার সঙ্গে আমার একটা নাটক পাঠ করার কথা ছিল, লাভ লেটার, যার বাংলা প্রেমপত্র, আব্দুল সেলিম অনুদিত, কিন্তু করতে পারলাম না। অসাধারণ নুরুদ্দিনের চরিত্র, সেই মানুষটা এখন শুয়ে আছে কফিনে, এটা ভাবতেও খুব কষ্ট হয়। ভোরে তার মৃত্যুর খবর শুনেই হাসপাতালে ছুটে আসেন বন্ধু, স্বজন ও দীর্ঘদিনের সহকর্মীরা। এরপর তার মরদেহ নেওয়া হয় মুক্তিযুদ্ধ জাদুঘরে। সেখানে শক্তিমান অভিনেতা দরাজ কণ্ঠের প্রিয় ছোটলু ভাইয়ের কফিনে চলে শ্রদ্ধা নিবেদন। মনটা ছিল একেবারে শিশু সুলভ, দেহ যদিও একটা বিশাল শালপ্রাংশু। আমাদের সংস্কৃতি, আমাদের লোকজনের মানসিকতা, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং গণতন্ত্র, এই 4টা মূল মন্ত্রকে আলী জাকের সাহেব বুকের মধ্যে লালন করে গেছেন আসলে আমৃত্যু। 21 পদকপ্রাপ্ত সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল এই নক্ষত্রের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। গেল কবছর ধরে আলী জাকের ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। গত 17 তারিখে তিনি ভর্তি হন হাসপাতালে। সেখানে করোনা টেস্ট করা হলে ফল আসে পজিটিভ। টেলিভিশন ও মঞ্চ দাপিয়ে বেড়ানো এই মহিরুহের মৃত্যু সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছেন ইলিশের সয়লাভ মুন্সিগঞ্জের মাছের আড়ত চাহিদা থাকায় বিক্রি হচ্ছে বেশি দামে, বেড়েছে অন্য মাছের দামও। মহামারীর মধ্যেই হলো ইনস্টিটিউট অব ব্যাংকার্সের পদোন্নতি পরীক্ষা। একই বেঞ্চে গাদাগাদি করে বসিয়ে কোনো রকমের স্বাস্থ্য সুরক্ষা ছাড়াই 41,000 ব্যাংক কর্মকর্তা অংশ নিয়েছেন। ক্ষোভ জানিয়ে অংশ নেওয়া কর্মকর্তারা বলছেন ঐচ্ছিক একটি পরীক্ষায় পরিস্থিতির মধ্যে নিয়ে উল্টো ঝুঁকিতে ফেলা হয়েছে তাদের। এর ফলে ব্যাংকের শত শত ব্রাঞ্চের মাধ্যমে অন্যরাও করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়বে।
সামাজিক দূরত্ব তো দূরের কথা, সংক্রমণ রোধে মুখে নেই অতি প্রয়োজনীয় মাস্কও। ব্যাংকার্স ইনস্টিটিউটের ডিপ্লোমা পরীক্ষার প্রথম পর্ব শেষ হওয়ার পর এভাবেই হুড়মুড় করে বের হতে দেখা যায় অংশগ্রহণকারী পেশাজীবীদের। পরীক্ষা হলের দৃশ্য আরও শঙ্কাজনক। পাশাপাশি একই বেঞ্চিতে বসানো হয়েছে 3 জন করে। ছিল না হাত ধোয়ার ব্যবস্থা কিংবা পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী। আর এ নিয়ে অংশ নেওয়া ব্যাংক কর্মকর্তারাও ছিলেন আতঙ্কিত। অথচ করোনার দ্বিতীয় ঢেউয়ের শঙ্কার মাঝে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে নেওয়া পরীক্ষাটি ছিল সম্পূর্ণ ঐচ্ছিক। 19,000 থেকে 28,000 মানে হচ্ছে 9,000 শিক্ষার্থীকে এখানে ঢোকানো হয়েছে। যেভাবে সিট প্ল্যানটা করা হয়েছে একদম দেখা গেছে যে 1 হাত দূরত্ব নাই আমাদের। এই মুহূর্তে সবকিছুই বন্ধ, অথচ এই লোকগুলোরে আপনি কোভিডের সময় ডিউটি করাইছেন, এখন কোভিডের ভিতরে আপনি এসে পরীক্ষা দিয়েছেন। ইটস নট ফেয়ার। দিতে হবে তো পরীক্ষা, আমাদের তো আসলে কিছু করার নাই, তবে এই মুহূর্তে পরীক্ষাটা না নেওয়াই বেটার ছিল। মানে আমরা রিস্কের উপর, এখন আমাদের চাকরির জন্য এটা করতে হবে, এই জন্য আমরা দিতে আসছি। পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকারীরাও স্বীকার করেছেন মহামারী সংকটে এমন পরীক্ষা এই প্রথম। ব্যাংক কর্মকর্তাদের এভাবে পরীক্ষা নেয় তাদের মাধ্যমে সারা দেশে শত শত ব্রাঞ্চের অন্যরাও করোনা আক্রান্তের ঝুঁকিতে পড়ার শঙ্কা বেড়ে গেছে। এটা প্রথম প্যান্ডামিকের বড় পরীক্ষাটি। পরীক্ষা কমিটিতে আছেন বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহ 6 জন। আইবিবির মহাসচিব বলছেন বাংলাদেশ ব্যাংকের অনুমতিতেই পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বাংলাদেশ ব্যাংক বা রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক যেগুলো আছে সেগুলির পদোন্নতিতে কিন্তু এই নাম্বারটা যোগ হয়। তো সেক্ষেত্রে আমরা স্বাস্থ্যবিধি মেনে আমাদের পরীক্ষাগুলি নিচ্ছে আমরা আমাদের কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী। ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের এই পরীক্ষা হচ্ছে ঢাকার 5টি সহ সারা দেশের 21টি কেন্দ্রে। আর এতে নিবন্ধন করেছেন 41,000-এর মতো কর্মকর্তা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে, দেশের পর্যটন খাতে যুক্ত হতে যাচ্ছে ছাদ খোলা বাস। পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই চলবে সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজারে। ইলিশের সয়লাভ মুন্সিগঞ্জের পদ্মাপার। ইলিশ উৎসব ঘিরে ভোর থেকেই রেকর্ড পরিমাণ সরবরাহ হয়েছে মাওয়া মৎস্য আড়তে। তবে সরবরাহ বেশি হলেও চাহিদা থাকায় চড়া দামেই বিক্রি হচ্ছে। বেড়েছে পাঙাশ, আইড় ও বোয়ালের দামও। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। ভোরের আলোতেই আড়তগুলো সারি সারি ইলিশে ভরে গেছে। হাটডাকে বিক্রি হচ্ছে ইলিশ। হাজারো ক্রেতা বিক্রেতার পদচারণায় সরগরম পুরো হাট। রূপালী ইলিশের এমন সমারোহ এর আগে এখানে কখনো দেখা যায়নি। পদ্মার তাজা ইলিশের কদর বেশি থাকায় রেকর্ড পরিমাণ সরবরাহ থাকলেও কেজিতে বেড়ে গেছে 100 থেকে 150 টাকা। ইলিশ আমাদের মাওয়া ঘাটে প্রচুর পরিমাণ উঠছে, তার জন্য আমরা পাইকারি অনেক খুশি হয়ে গেছি। অন্য দিনের চেয়ে অনেক বেশি আসছে, অনেক বড় বড় ইলিশ আসছে। এত ইলিশ আমি আর এর আগে কখনো দেখি নাই। দাম বেশি দেখে কাস্টমারে ক্রেতারা কিনতে পারতেছে না, তবে মাছ ভালো। 29 আড়ত আর 150 জন বিক্রেতাই ব্যস্ত ইলিশ নিয়ে। পাশের নদী বন্দরে দেশের প্রথম ইলিশ মেলা ঘিরে এখানে জেলে ও আড়তদার সহ স্থানীয়দের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। দূর দূরান্ত থেকে জেলেরা এই ইলিশ উৎসব উপলক্ষে এই মাওয়া মৎস্য আড়তে ইলিশ বিক্রি করতে চলে এসেছে। মৎস্য বিভাগের মতে জেলায় 10,000 নিবন্ধিত জেলে রয়েছে। এর অধিকাংশই ইলিশ শিকার করেন। আড়তদাররা বলছেন অন্য দিনের তুলনায় দ্বিগুণেরও বেশি 50 মেট্রিক টন ইলিশ বিক্রি হয়েছে আজকের এই হাটে। মাওয়ার মৎস্য আড়ত থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এবার পায়ে হেঁটে নয়, দেশি বিদেশি পর্যটকদের সামনে সুযোগ এসেছে বাসের ছাদে বসেই প্রকৃতিকে আপন করে নেয়ার। আধুনিক বিশ্বের মতো দেশীয় পর্যটনেও যোগ হতে যাচ্ছে ছাদ খোলা বাস। প্রাথমিকভাবে সিলেট, চট্টগ্রাম আর কক্সবাজারে 6টি বাস নিয়ে এই সেবা চালু হতে পারে। ঈশিতা ব্রহ্মের রিপোর্ট। বাসের ছাদে বসে প্রকৃতির দর্শন, পাহাড়, প্রকৃতি আর সমুদ্র কিংবা শহরের ব্যস্ত রাস্তার মাঝ দিয়ে ছুটে চলা। এবার পর্যটক আর প্রকৃতির বন্ধন আরো আকর্ষণীয় করে তুলতে দেশে চালু হতে যাচ্ছে ছাদ খোলা বাস। এখন অপেক্ষা পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদনের। যা পাওয়া গেলেই সিলেট, কক্সবাজার আর চট্টগ্রামে একসঙ্গে দেখা যাবে 6টি ছাদ খোলা বাস। আমাদের মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশে আমরা প্রাথমিকভাবে কিছু ছাদ খোলা বাস এনে সেগুলো পর্যটকদের জন্যে আমরা
চালু করতে চাই। বাধাহীন যাত্রায় কক্সবাজারের কলাতলী থেকে মেরিন ড্রাইভ সড়ক হয়ে টেকনাফ সহ বিভিন্ন স্পটের দর্শন পাবেন পর্যটকরা। সবাইকে সংযুক্ত করার মাধ্যমে যদি সরকার এই বাসের এই সার্ভিসটা সবার কাছে পৌঁছে দিতে পারে তাহলে এই উদ্যোগটা সফল হবে। সাতকুলা বাসের ব্যবস্থা করতেছে, সেটিকে আমরা স্বাগত জানাই, তবে তার আগে রাস্তাঘাট উন্নতি করতে হবে। কর্পোরেশনের সূত্রে জানা গেছে এরই মধ্যে ইউরোপ থেকে আমদানির প্রস্তাব করা হয়েছে 6টি ছাদখোলা ক্যারাভ্যান বাস, যার প্রত্যেকটির দাম হতে পারে 3,20 লাখ টাকা। আসন থাকবে 40 থেকে 45টি। বাসে থাকবে ওয়াইফাই সংযোগ আর ভ্রমণ গাইডও। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। শীত এলেই যেন বাতাসে ভেসে বেড়ায় খেজুরের রস আর গুড়ের ঘ্রাণ। তাই মৌসুমের শুরুতেই খেজুরের রস আহরণ থেকে গুড় তৈরি পর্যন্ত পুরোটা সময় ব্যস্ততা বাড়ে রাজশাহী অঞ্চলের গাছিদের। আব্দুল সালামের তোলা ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। ভোরে কুয়াশা ভেদ করে পূর্ব দিগন্তে সূর্যের আভা আর ঘাসের ডগায় মুক্তার মতো জলজলে শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। আবহমান গ্রাম বাংলায় শীতের সকালে সূর্য মিটমিট করে আলো ছড়ানোর আগেই খেজুরের রস আহরণে বেরিয়ে পড়েন গাছিরা। হাড়িতে সংগৃহীত রস নিয়ে ছোটেন চুলার কাছে। টিনের বড় পাত্রে রস ঢেলে জাল দিয়ে শুরু হয় গুড় তৈরির প্রক্রিয়া। আস্তে আস্তে রস শুকিয়ে রূপ নেয় লাল গুড়ে। রস জাল করে গুড় তৈরি হতে সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা। এরপর তা তোলা হয় স্থানীয় বাজারে। সেখানে বিক্রি করে যে আয় উপার্জন হয় তা দিয়েই চলে তাদের জীবন জীবিকা। শীতের শুরুতে পাটালি ও লালি এ দুই ধরনের গুড় তৈরি করা হয়। গুড়ের রং আকর্ষণীয় ও সুস্বাদু করতে হাইড্রোস, ফিটকিরি এমনকি চিনি ব্যবহার করছে অনেক গাছি। প্রতি কেজি গুড় বাজারে পাইকারি বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকায়। লালি গুড়টা ভেজাল কম হয়, ওটা হচ্ছে একবারে খাঁটি ফ্রেশ গুড় হয়, আর ওটার প্রাইস একটু বেশি হবে। আড়তদার ও ব্যবসায়ীরা জানান স্থানীয় হাট বাজারে তোলার পর সুস্বাদু এই গুড় চলে যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। গুড়ের কোয়ালিটি ভালো বলে চাহিদা অনেকখানি বেশি। এখানে কিনে আমরা সারা বাংলাদেশ বিভিন্ন জনা বিভিন্ন মোকামে দিই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় জেলায় খেজুর গাছের সংখ্যা প্রায় 8 লাখ। এসব গাছ থেকে শীত মৌসুমে প্রায় 60 কোটি টাকার 8000 মেট্রিক টন গুড় উৎপাদন হয়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বসলো পদ্মা সেতুর 39তম স্প্যান, অপেক্ষা আর মাত্র 2টির। ডিসেম্বরে দেখা যাবে পুরো সেতু। স্বপ্ন পূরণের দোরগোড়ায় দক্ষিণাঞ্চলবাসী। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন করা হলেও এখনো মেলেনি সাড়া। 3 মাস পরে জানালেন বোন, চিঠি না পাওয়ার দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন বীর মুক্তিযোদ্ধা আলী জাকেরকে শেষ বিদায় জানালেন স্বজন সতীর্থরা। 71-এর শব্দ সৈনিককে আবেগ ঘন শ্রদ্ধা। এই ছিল সন্ধ্যার সময়ে, সঙ্গে থাকুন সময়ে।